আহ, 18 পর্ব 18তম ক্লাসে আমরা চলে আসছি। তো এই পর্বে আমরা আমাদের সিলেবাসে যে বিষয়গুলি দেখতে পাই তার মধ্যে থেকেই আজকের ক্লাসগুলি আমরা নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস নং 21 থেকে 25, এর মধ্যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। প্রথমেই যেমন দেওয়া আছে প্যান্টুল, প্যান্টুলের আবার দুটি মোড দেওয়া আছে, প্যাথ মোড এবং শেপ মোড। প্রথমেই আমরা এই দুটি মোড দেখব। তো চলে যাচ্ছি আমার ফটোশপ ইন্টারফেসে আমি এখন আছি। তো দুটা বিষয় শেয়ার করতে হলে আমাকে কোনো একটি অবজেক্ট বা কোনো একটি ক্যানভাস, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার দেন ভাই। মনের ভুলে স্ক্রিনটাই শেয়ার দেয়নি, যাই হোক মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফটোশপের ইন্টারফেস। তো এখানে আমরা টুলগুলি ব্যবহার করতে হলে এখানে আমাদের কোনো একটি ক্যানভাস প্রয়োজন। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার এখন হয়েছে। হ্যাঁ, ওকে আছে। এখন হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। সম্ভবত আমার নেট কানেক্টিভিটি একটু উইক থাকতে পারে। তো আমি প্রথমেই একটি নিউ ডকুমেন্ট ওপেন করছি, শর্টকাটেই করে নিচ্ছি, কন্ট্রোল এন বাটন। যে ক্যানভাসটি এখানে আছে এটাতে আমরা করব। তো প্রথমে আমি এখান থেকে পেন টুলে ক্লিক করে দিলাম। পেন টুলে ক্লিক করার পর এটি কিন্তু অনায়াসে একটি গ্রুপ টুল। তো এই গ্রুপ টুলের মধ্যে আমরা অনেকগুলো টুল দেখতে পাই। তার মধ্যে প্রথমেই ছিল পেন টুল, পেন টুলের প্যাথ মোড এবং শেপ মোড, দুটি মোড সম্পর্কে আমরা জানব। আর এখানে পেন টুলের যে গ্রুপ টুলগুলি আছে এই টুলগুলি সম্পর্কে আজকের ক্লাসে একটু আলোচনা করব। যদিও টুল পরিচিতি ক্লাসগুলোতে আমরা বিষয়গুলি আলোচনা করেছিলাম, তারপরেও আমরা এটাকে আরেকটু রিপিট করব। তো এখন আমি পেন টুলটিকে সিলেক্ট করে নিলাম। পেন টুলটি সিলেক্ট করার পর আমরা যদি মেনু বারের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি শেপ দেওয়া আছে। তো এখানে তিনটি মোড, তো তিনটি মোডের মধ্যে দুটি মোড কিন্তু অ্যানাবেল অবস্থায় আমরা দেখতে পাই। বাকি যেটা আছে এটা হলো পিক্সেল। এটা এখনও ফটোশপ এই ফিচারটিকে আপডেট করেনি ফটোশপ সিসি 2021-এ, যার ফলে এই মোডে আমরা কাজ করতে পারবো না, পিক্সেল মোডে কাজ করতে পারবো না। এটা অ্যাডোবি ফটোশপ এখনও আপডেট করেনি, আপডেট করলে হয়তোবা আমরা এটা পাবো। তো এখন প্রথমেই আমি প্যাথ মোডটিকে নিয়ে নিচ্ছি, পেন টুল, জাস্ট পেন টুল এবং প্যাথ মোডে আমার এটা নেওয়া আছে। প্যাথ মোডে আমি যদি পেন টুল দ্বারা কাজ করি, তো আমি এখানে একটি অবজেক্ট নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। সাপোজ আমি এই উড়ন্ত পাখিটাকে নিলাম, নেওয়ার পর এই পাখিটাকে আমি পেন টুল দ্বারা সিলেকশন করব। সিলেকশন করে পাখিটার ব্যাকগ্রাউন্ডকে সরিয়ে দেব অথবা পাখিটাকে অন্য কোথাও অ্যাড করতে চাই। তো যদিও এই সব ফটোশপে এটাকে সিলেকশন করার বিভিন্ন টুল রয়েছে, তো বিভিন্ন টুল ব্যবহার করে এটাকে আরও দ্রুতভাবে সিলেকশন করতে পারি। কিন্তু পেন টুল ব্যবহার করার একটা সুবিধা রয়েছে। ফটোশপের মোস্ট ইম্পর্ট্যান্ট টুলগুলির মধ্যে ফটোশপ সবচেয়ে অন্যতম এবং ব্রাশ টুল সবচেয়ে অন্যতম টুল। তো পেন টুল আমরা ব্যবহার করে থাকি যেই শেপগুলি আমরা ফটোশপের ডিফল্ট অবস্থায় যে শেপগুলি দেওয়া থাকে এই শেপগুলি আমরা খুব সহজে করতে পারি। এছাড়া আমরা কাস্টমাইজ কোনো শেপ তৈরি করতে গেলে আমরা পেন টুল ব্যবহার করে থাকি। যেমন এই পাখিটাকে যদি আমি একটি শেপ মোডে নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই পেন টুল ব্যবহার করতে হবে। পেন টুল ব্যবহার করা ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই এটাকে একটি একটি শেপ তৈরি করতে পারবো না। তো পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে রিমুভ করে থাকি, চেঞ্জ করে থাকি। সব বিষয়গুলাই আসলেই একই, আপনাকে জানতে হবে যেটা সেটা হলো পেন টুলের ব্যবহার। তো পেন টুল এখন আমার এখানে প্যাথ মোডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্যাথ মোড। প্যাথ মোডে থাকলে পেন টুল দিয়ে যে অংশগুলোকে আমরা সিলেকশন করব, এটা খুব সহজেই আমরা এভাবে সিলেকশন করতে পারবো এভাবে। এখন যে বড় বিষয়টা এটা, এই যে কর্নারগুলিকে রাউন্ড করে যাচ্ছি, এই কর্নারগুলিকে আপনি কি করে রাউন্ড করবেন এটা
যারা নতুন তাদের জন্য একটু কঠিন হতে পারে। আপনি পেন টুল দ্বারা জাস্ট এভাবে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনি যেখানে ক্লিক করবেন সেখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা কিন্তু আবার অন্যদিকে এটাকে মুভ করতেও পারবো। তো পেন টুল দ্বারা আমরা এভাবে ক্লিক করলেই অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে এবং এটাকে আমরা সিলেকশন করতে পারবো। কিন্তু এই যে রাউন্ড করে যাচ্ছে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, এই রাউন্ড করাটা এটা একটু কঠিন নতুনদের জন্য, আপনাদের জন্য নয়। আচ্ছা, তো পেন টুল দ্বারা যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে মাউসটাকে ছেড়ে দিবেন না। মাউসটাকে না ছেড়ে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করে মাউসটাকে কোনোভাবেই ছাড়া যাবে না, মাউসটাকে চেপে ধরে রাখবেন। মাউসের বাম পাশে বাটনটিকে চেপে ধরে রেখে আপনি যদি মাউসটাকে মুভ করেন তাহলে দেখবেন এখানে হ্যান্ডেলটিও মুভ করছে এবং এই শেপের রাউন্ডটি কিন্তু হয়ে যাচ্ছে। আপনার যতটা রাউন্ড প্রয়োজন ততটা রাউন্ড কিন্তু আপনি করতে পারছেন, মাউসটাকে কোনোভাবেই ছাড়া যাবে না। এইভাবে আপনি এটাকে সিলেকশন করতে পারেন। এই যে দেখুন অ্যাঙ্কর পয়েন্ট হলো এটা, এর বাইরে আমরা কিছু অ্যাঙ্কর একটু হ্যান্ডেল দেখতে পাচ্ছি। এই হ্যান্ডেলটাকে আমরা কেটে দেব। বাড়তি হ্যান্ডেলটুকু কাটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটি আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে। অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বাড়তি এই হ্যান্ডেলটুকু কেটে গেছে। এখন আমরা এখান থেকে মাউস দ্বারা পেন টুল দ্বারা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা মাউসটাকে ছাড়বো না, মাউসটাকে এভাবে রাউন্ড করে আনব। যখন দেখব যে আমরা সঠিকভাবে এটাকে আমাদের শেপ মতো হয়েছে তখন আমরা মাউসটাকে ছেড়ে দিয়ে এই বাড়তি হ্যান্ডেলটুকু কেটে দেব। কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে বাড়তি হ্যান্ডেলটুকু আমি ক্লোজ করে দিলাম। ঠিক এইভাবেই আপনি এটাকে সিলেকশন করতে পারেন। মনে হয় বিষয়টা আপনাদের বোধগম্য হয়েছে, যার ফলে আমি একটু অন্য বিষয় শেয়ার করি। দেখুন এখানে অ্যাঙ্কর পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাখির ডানার ভিতরে চলে আসছে। আমরা কিন্তু আসলে এটা দেওয়ার কথা ছিল একদম এই বর্ডার দিয়ে। যখন এটাকে আমরা জুম ইন করব, জুম ইন করলে আমরা এটাকে স্পষ্টভাবে দেখতে পাবো। তো স্পষ্টভাবে দেখে আমরা কাজগুলিকে করার চেষ্টা করব। এখন যদি আমি এই যে এখানে দেখতে পাচ্ছি কিছু ডানা কেটে যাচ্ছে, এটাকে আমি নিতে চাই, এটাকে কেটে দেব না। এই যে দেখুন এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটি আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আপনি পেন টুল দ্বারাও এটা ফিরিয়ে নেওয়া সম্ভব। আবার এখানে দেখুন এখানে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল আছে, এই টুলগুলি দিয়েও আমরা এটা করতে পারি। তো এখন যেহেতু পেন টুলের বিষয় শেয়ার করে যাচ্ছে তখন সেই ক্ষেত্রে আমি পেন টুল দ্বারাই শেয়ার করব। তো এইখানে ক্লিক করাতে দেখুন এখানে যে একটি অ্যাঙ্কর পয়েন্ট ছিল, আমি যদি পেন টুল দ্বারা এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে ক্লিক করি তাহলে অ্যাঙ্কর পয়েন্টটি উঠে যাবে। উঠে গেলে কিন্তু আমার ঝামেলাটি আরও বেড়ে গেছে। দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি পাখির ডানার ভিতরে কিন্তু আরও অনেক বেশি চলে আসছে, যার ফলে অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা ডিলিট করব না। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এটাকে এদিকে উপরের দিকে মাউস ড্র্যাগ করে ধাক্কা দেব। এখন দেখুন আমার অ্যাঙ্কর পয়েন্টটি একদম বর্ডারে চলে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে জাস্ট আমাদের পেন টুল সিলেক্ট করা আছে এবং আমাদের প্যাথ মোডেই আছে, কোনো কিছুই চেঞ্জ করিনি। যখন আমরা কোনো কিছু সিলেকশন করার পর দেখব যে এটা ভিতরে চলে আসছে, এটা ভিতরে চলে আসলে তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এটাকে উপরে ধাক্কা দেব। ধাক্কা দিয়ে আমরা এটাকে একদম বর্ডার দিয়ে এটাকে সিলেকশন করতে পারবো। বিষয়টুকু গেল। তো এখন আমরা চলে যাচ্ছি শেপ মোডে। এখানে যেহেতু দুটি মোডই দেওয়া ছিল, প্যাথ মোডে বিষয়টা দেখলাম। এখন যাব আমরা শেপ মোডে। আমি শেপ মোডে চলে গেলাম। শেপ মোডে যাওয়ার পর আমরা পেন টুল দিয়ে যে অংশটুকু সিলেকশন করেছিলাম সিলেকশনটুকু ডিলিট হয়ে গেছে। তো শেপ আমরা ফটোশপের যে ডিফল্ট অবস্থায় যে শেপগুলি দেওয়া থাকে এই শেপগুলি আমরা খুব সহজেই তৈরি করতে পারি। আমি মোবারক হোসেন ভাইকে একটু জিজ্ঞাসা করতে চাই, জাস্ট প্রশ্ন না, শেপগুলি ফটোশপের যে ডিফল্ট অবস্থায় শেপগুলি আছে শেপগুলি আমরা কোথায় থেকে নিতে পারি? মোবারক হ্যাঁ আকাশ ভাই, হ্যাঁ, শেপ বলুন। হ্যালো,
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। না পারলে বেশি সময় নেবেন না। সরি ভাইয়া। দেখুন, এই যে এখানে দেখুন রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলেপস টুল, এই যে টুলগুলি দেওয়া আছে, এগুলি কিন্তু ফটোশপে শেপ তৈরি করার জন্য এই টুলগুলি ব্যবহার করে থাকে। বিভিন্ন রকমের শেপ এখান থেকে তৈরি করা যায় এবং ফটোশপে আরও ডিফল্ট অবস্থায় মেনু বারের মধ্যে অনেকগুলি শেপ দেওয়া থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা নিচে যেটা দেখতে পাই এটা হলো কাস্টমাইজ শেপ। এই কাস্টমাইজ শেপ দ্বারা আমরা কোনো একটা শেপকে কাস্টমাইজ করতে পারি। যেমন শেপগুলি কেমন, বিষয়টা আমি আরেকটু আপনাদের ক্লিয়ার করে দেই। আমি অন্য একটি বিষয় এখানে ওপেন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাকে বলা হয় যে আপনি ইগলের একটা লোগো তৈরি করে দেন, তো তখন আপনি হয়তো ইগলের লোগোটা দেখে দেখে তৈরি করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন এবং আসলেই খুব আকর্ষণীয় সেই লোগোটি নাও হতে পারে। এখানে আমি একটি ইগলের ছবি নিয়েছি, জাস্ট সেম এই ছবিটার মতো একটি লোগো আমি তৈরি করতে চাই। তখন কিন্তু আমরা শেপ দিয়ে এটাকে তৈরি করে থাকি। যদি এইখান থেকে শেপ টুলের মধ্যে ক্লিক করে আমরা এটাকে একটি লোগোতে রূপান্তরিত করতে চাই, তাহলে হয়তো আমরা করতে পারবো না। তো পেন টুলের মধ্যে শেপ অপশনটি আসলে অ্যাড করার কারণ হয়তো বা এটাই হবে যে আমরা কোনো একটি শেপকে আমাদের ইচ্ছামতো যাতে করে কাস্টমাইজ করা যায়। নিচে যদিও এখানে কাস্টমাইজ শেপ রয়েছে, তো এই কাস্টমাইজ শেপটি এটার জন্য যথেষ্ট নয়। কোনো একটি লোগোকে কপি করার জন্য আপনি কিন্তু কাস্টমাইজ শেপ ব্যবহার করতে পারবেন না। আপনাকে কোনো একটি লোগোকে কপি করার জন্য আপনাকে পেন টুলের শেপ ব্যবহার করতে হবে। আমি আপনাদের একটু সময় বেশি লাগলেও আমি এটা দিয়ে একটি লোগো তৈরি করার বিষয়টি শেয়ার করব। আপনারা সে পর্যন্ত একটু ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনতে থাকবেন। আমি পেন টুল সিলেক্ট করে নিলাম। পেন টুল সিলেক্ট করার পর এখন দেখুন আমার এখানে শেপ মোডে দেওয়া আছে। তো শেপ মোড থাকার পরেও আমরা এদিকে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে যেমন আমরা প্রথমেই দেখতে পাই এখানে ফিল কালার। আমরা যে শেপটি তৈরি করব শেপটি ফিল হয়ে যাবে। যতটুকু অংশ সিলেকশন করব সেই অংশটুকু কালারে পরিপূর্ণ হয়ে যাবে, এটা ফিল হয়ে যাবে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোকটাও কিন্তু এনাবেল করা আছে। তো স্ট্রোকটা হলো আমরা যেই অংশটুকু সিলেকশন করব তার বর্ডার দিয়ে একটা দাগ হবে, একটা চিহ্ন হবে, একটা মার্কিং হবে, এটা হলো স্ট্রোক। আবার এখানে আমরা যেটা দেখতে পাই এটা হলো আমাদের স্ট্রোকটা কত পিক্সেল হবে, এটা 10 পিক্সেল হবে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি শেপ মোডে পেন টুল দ্বারা এটার একটি লোগো তৈরি করতে চাই, ইগলের একটা লোগো। তো এই ইগলের একটা লোগোর জন্য আমরা কিন্তু একটি শেপ নিব না। যে অংশটুকু ভিন্ন ভিন্ন কালার আছে এই ভিন্ন ভিন্ন অংশটুকুকে আমরা ভিন্ন ভিন্ন কালার অ্যাপ্লাই করব, যার ফলে আমাদের বেশ কয়েকটা শেপ এখানে হতে পারে। তো তার মধ্যে আমি প্রথমেই ধরুন যেখান থেকে খুশি আপনি সেখান থেকে শুরু করতে পারেন, আপনি স্টার্ট করতে পারেন, সমস্যা নেই। আমি চোখ থেকেই শুরু করছি। ধরুন আমি এখানে ক্লিক করলাম, তারপরে এখানে এই যে দেখুন আমি যে অংশটুকু ক্লিক করে যাচ্ছি এই অংশটুকু ফিল হয়ে যাচ্ছে। যদি আমি কাজ করার সময় এরকম ফিল হয়ে যায় তাহলে আমি অ্যাকুরেটভাবে করতে পারবো না, কারণ এটা দেখা যাচ্ছে না। যদি দেখা না যায় তাহলে আমি কিভাবে অ্যাকুরেটভাবে এটাকে মার্কিং করব। আমরা যখন শেপ মোডে কাজ করব তখন আপাতত ফিলটাকে আমরা বন্ধ করে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল দেওয়া আছে, ফিলটাকে আমরা নন করে দিচ্ছি যাতে করে এটা আপাতত একটু বন্ধ থাকে, আমি এটাকে সঠিকভাবে মার্কিং করতে পারি। এটাকে বন্ধ করার জন্য আমরা উপরে এখানে দেখতে পাচ্ছি নন আইকন দেওয়া আছে, একটি হোয়াইট পেজের মধ্যে হেলানো একটি রেখা, এটা হলো নন। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, এটাতে ক্লিক করে দিলাম, সরি ওখানে নয়, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখন দেখুন এখানে আমাদের ফিল কালারটি কিন্তু আপাতত আসবে না। তো এইভাবে আমি এটাকে মার্কিং করে নিচ্ছি, তারপর আমি ফিল কালারগুলি দিয়ে দিব। আমি এটুকু মার্কিং করলাম। আবার লেয়ার প্যানেলে খেয়াল করবেন, দেখুন আমি প্রথমে এই শেপটিকে তৈরি করেছি, এখন আরেকটি শেপ আমি শুরু করেছি, এই শেপটি এখন আমি করব। হুবহু আমরা একটি ইগলের লোগো তৈরি করতে যাচ্ছি, হুবহু একটি ইগলের লোগো। এটা আমার আরেকটি শেপ হয়ে গেল, দুটি শেপ হয়ে গেল দেখতে পাচ্ছেন। যখন শেপগুলি কিভাবে আমি ক্রিয়েট করছি এটাও আপনাদের প্রশ্ন থাকতে পারে,
তো শেপগুলিকে আমি ক্রিয়েট করছি না, এখানে লেয়ারগুলো কিন্তু আমি ক্রিয়েট করছি না, লেয়ারগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমি এইখান থেকে পেন টুল দ্বারা আমি এভাবে মার্কিং করে যাচ্ছি, যখন এখানে লাগিয়ে দিব তখন একটি লেয়ার তৈরি হয়ে গেল, এটার একটা শেপ হয়ে গেল। আবার আমি এখান থেকে শুরু করছি, তখন দেখুন আরেকটি লেয়ার আমার তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু লেয়ারগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমি কিন্তু লেয়ারগুলোকে ক্রিয়েট করছি না। এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, যার ফলে এই বিষয়টাকে আমি একটু অ্যানশিওর করে দিলাম। এখন আমি ঠোঁটের এইটুকু মার্কিং করব, এভাবে মার্কিং করে যাচ্ছি। আমি জানি আপনারা প্রত্যেকেই বিষয়টা মোটামুটি বুঝে গেছেন, তারপরেও আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে যাচ্ছি কিভাবে আপনি একটি লোগোকে কপি করে সেম সেটার মতো আপনি একটি শেপ তৈরি করতে পারেন। এটুকুর একটি কপি করলাম, তারপর আমি সবগুলিকে কপি করব। মানে কপি কোনগুলো আমি করছি, বিষয়টা হলো যে এখানে ভিন্ন ভিন্ন কালার আছে, সেই ভিন্ন ভিন্ন কালারগুলোকে আমি কপি করে নিচ্ছি। কারণ আমি যদি এই লোগোটিকে একটি কালারে তৈরি করি তাহলে লোগোটি সুন্দর হবে না। এটা আমরা যেহেতু একটি ভেক্টর ফাইল করতে যাচ্ছি, আমরা এই রকম লোগো যখন আপনি কোনো একটি অবজেক্ট বা কোনো একটি সাবজেক্টকে আপনি সেমভাবে লোগো ক্রিয়েট করতে চান, তখন সেরকম একটি অবজেক্ট নিয়ে আপনি এভাবে কাজ করতে পারেন। যদি এখন আপনাকে বলা হয় আপনি একটি ফক্স, একটি শিয়ালের লোগো তৈরি করেন, জাস্ট মাথাটুকু, আপনি কিন্তু শিয়ালের কোনো একটি ছবি ডাউনলোড করে সেম প্রসেসে আপনি কাজটি করতে পারেন। সাপোজ এটুকু থাকলো। এখন আমি হোয়াইট যে অংশটুকু আছে এটুকু নিতে পারি, জাস্ট এই লোগোটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি যে আলাদা আলাদা কালারগুলি আছে এই কালারগুলোকে আমি আলাদাভাবেই শেপ তৈরি করে যাচ্ছি। তারপর এক সময় পিছন থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দেব, এটাকে সরিয়ে দেব, তখন দেখব যে আমাদের লোগোটা ভেক্টর ফাইল মোডে আমরা করতে পেরেছি কিনা। আমরা এই কাজগুলি ইলাস্ট্রেটরেও সেমভাবেই করতে পারবো, শেপ তৈরি করতে পারবো আমরা। এখন কিন্তু আমি জাস্ট এটাকে মার্কিং করে যাচ্ছি, পরে আমরা এইটাকে কালার দিয়ে ফিল করে দেব এবং যেখানে যে কালারটি আছে সেই কালারটি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলে এই লোগোটা অনেক সুন্দর হয়ে যাবে। যে কোনো অবজেক্ট আসলে আমি একটু এত নিখুঁতভাবে করছি না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুব তাড়াহুড়া করে চলে যাচ্ছি। তো আপনারা যখন করবেন তখন তো অবশ্যই আপনি নিখুঁতভাবেই করার চেষ্টা করবেন। আরেকটি শেপ তৈরি হয়ে গেল। তো জাস্ট এইটুকুই থাক, পরে আমরা নিচের অংশটুকু করব। ব্ল্যাক যে অংশটুকু আছে এই অংশটুকু আমি আপাতত বাদ রেখে দিলাম। তো এখন আমি এটাকে ফিল করে দিচ্ছি, যে অংশটুকু পরে আমি তৈরি করলাম, দেখুন লেয়ার প্যানেলে এটা কিন্তু আমার সর্বশেষ শেপ। এটা চোখ আইকন যদি হাইড করে দিই দেখতে পাচ্ছেন এই শেপটি আমার হাইট হয়ে যাচ্ছে। তো এখন আমি এটাতে একটি কালার অ্যাপ্লাই করব।
আমি এখান থেকে ফিলে চলে আসলাম। আসার পর এখন এখান থেকে একটি কালার আমি সিলেক্ট করলেই এই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ধরুন আমি এখান থেকে হোয়াইট কালারটিকে অ্যাপ্লাই করে দিলাম, এটা হোয়াইট হয়ে গেল। পরের শেপে চলে আসুন, এটা দেখতে পাচ্ছেন আমাদের পরে আমি যখন এই লেয়ারে সিলেক্ট করেছি লেয়ারটিকে, তখন কিন্তু আমার এখানে কোন লেয়ারটি এখানে দেখানো হচ্ছে এই শেপটি কিন্তু মার্কিং হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এইখানে আমি একটু ব্ল্যাক টাইপের কালার দেব, সাপোজ এই কালারটি দিলাম। তারপর ঠোঁটের মধ্যে আমরা যাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি লেয়ারে ক্লিক করেছি, এখানে আমার সেই শেপটি সিলেক্ট হয়ে গেছে। এখানে আমরা একটি কালার দিব, ধরুন আমি একটু ইয়েলোর মধ্যে দিতে চাচ্ছি, এই কালারটি ইয়েলো। আচ্ছা, তারপর আমরা পরের লেয়ারে ক্লিক করব। এবার আমরা ঠোঁটটিকে দেখতে পাচ্ছি, ঠোঁট। তো ঠোঁটের মধ্যে নাকের ছিদ্রটাকে মার্কিং করা হয়নি, ভুলবশত হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পাচ্ছেন। এখন এটাতে একটি কালার দিব, এটাতেও আমি ইয়েলোই দিচ্ছি। আর যদি এখানে যে কালারগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারগুলি যদি আপনি না নিতে চান, আপনি যদি আরও অন্য কোনো কালার দিতে চান, তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন কালার থামলাইন, এই কালার থামলাইনে ক্লিক করে আপনি ইচ্ছামতো কালার নিতে পারবেন। সাপোজ আমি এখানে ক্লিক করে দিলাম এবং এটাকে আমি একদম ইয়েলো নেব, ইয়েলো এই কালারটিকে দিলাম। তারপর আমি এখান থেকে লেয়ার প্যানেলে নিচের শেপে ক্লিক করলাম। এখন দেখুন কোনটা সিলেক্ট হয়ে গেছে, আমাদের ঠোঁটের নিচের অংশটুকু সিলেকশন হয়ে গেছে। এবার এটাতে আরেকটি কালার অ্যাপ্লাই করব, এই কালারটি। তারপর চোখের মধ্যে আমরা আরেকটি কালার দেখতে পাচ্ছি। আমি কিন্তু লেয়ার প্যানেলে এই লেয়ারে ক্লিক করাতে কালারটি এখানে চলে আসছে। আমরা এখানে ফিলে যাব, ফিলে যাওয়ার পর এখানে আমি এই কালারটি দিয়ে দিলাম। তারপর নিচের শেপ, এটাতেও ইয়েলো কালারই দেই, ইয়েলো কালারটি দিয়ে দিলাম। এখন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে হাইড করে দেই, দেখতে পাচ্ছেন এখনও আমার ইগলটি কিন্তু এখানে আছে। ইগলের নিচের এই অংশটুকু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ইগলের বডি কিন্তু এখনও দেখা যাচ্ছে। এদিক দিয়ে বডিগুলো কিন্তু আছে, এখনও এদিক দিয়েও আছে। তো আমি ইগলের আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি ডিলিট করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। দেখুন এখন এই যে লোগোটি, এই লোগোটি যদি আপনি আনুমানিক ইগল দেখে দেখে করতে যেতেন, তাহলে হয়তো এতটা নিখুঁত এবং এতটা সুন্দর আপনি করতে পারতেন না। যখন আমরা কোনো একটি লোগো তৈরি করব, তখন সেই অবজেক্টটির উপর দিয়ে কিন্তু আমরা এভাবে শেপ মোডে পেন টুল দ্বারা এরকম শেপ মোডে আমরা কিন্তু লোগো তৈরি করতে পারবো। আপনাকে যে কোনো প্রাণী, যে কোনো ফল, যে কোনো আসলে অবজেক্ট আপনাকে দেওয়া হোক, আপনি কিন্তু সেই অবজেক্টগুলোকে এভাবে লোগো আকারে তৈরি করে নিতে পারবেন। তো এখন এখানে আরও কিন্তু অনেক বিষয় আছে, যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি আমরা আসলে যখন আরও কাজগুলি করব, তখন এগুলি আরও বারবার আমরা এগুলিকে নিয়ে পর্যালোচনা করব ইনশাল্লাহ। তো আপনারা হয়তো দেখতে পেলেন আমরা পেন টুল দ্বারা কিভাবে এগুলোকে মার্কিং করি, কিভাবে আমরা রাউন্ড করি, আমরা কিভাবে প্যাথ মোডে কাজ করব এবং শেপ মোডে কাজ করব। এখন এখানে যে লেয়ারগুলি আমি তৈরি করেছিলাম, এই লেয়ারগুলোকে এখন আমরা একত্র করতে পারি। তার আগে দেখুন এখানে আমি যে লোগোটি তৈরি করেছি, এই লোগোর একটি স্ট্রোক কালার কিন্তু এখানে দেওয়া আছে। প্রত্যেকটা স্ট্রোক কালার দেওয়া আছে ব্ল্যাক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমরা যদি না চাই, যদি চাই যে স্ট্রোকটাকে আমরা ডিলিট করে দিব, স্ট্রোকটা আমরা রাখতে চাই না, সেই ক্ষেত্রে আমরা স্ট্রোকটাকে রাখবো না। এখন দেখুন আমি উপরে লেয়ারটিকে সিলেক্ট করে দিলাম, এটা হলো আমার এই হোয়াইট লেয়ারের এই শেপটি। এটার স্ট্রোক কালারটিকে যদি নন করতে চাই, তাহলে এখান থেকে স্ট্রোকে আমাদের ক্লিক করতে হবে। তো এখান থেকে স্ট্রোকে ক্লিক করার পর আমি এখান থেকে নন করে দিলাম। দেখুন এখন কিন্তু আর ব্ল্যাক স্ট্রোকটি কিন্তু এখন নেই, এখন কিন্তু আর ব্ল্যাক স্ট্রোকটি নেই। তো এইভাবে আমরা সবগুলি স্ট্রোক এইভাবে এখান থেকে আমরা এগুলিকে নন করে দিতে পারি, তাহলে ব্ল্যাক অংশগুলো আর দেখা যাবে না। আল্লাহ আল্লাহ আমি কিন্তু এখন সবগুলি স্ট্রোককে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ব্ল্যাক নেই। আপনি চাইলে কিন্তু এইভাবে
আমি যদিও আপনাদের জন্য একটু তাড়াহুড়া করেছি, দেখতে পাচ্ছেন এখানে রাউন্ডটি হয়নি, এখানে কেটে গেছে। তো এইভাবে কিন্তু নয়, আপনি চাইলে আপনার মতো করে ধীরে সুস্থিরে এবং অনেকটা সময় নিয়ে নিখুঁতভাবে এভাবে লোগোগুলিকে আপনি ডিজাইন করতে পারবেন। প্লিজ মাইক সাইলেন্ট, আমি আপনাদের সময় দেব, কোনো কিছু বলার থাকলে আপনাকে অবশ্যই অবশ্যই বলার সুযোগ দেব। আমি এই লেয়ারগুলোকে একত্র করতে চাই। তো আমরা আবার এখানে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেকটি লেয়ার কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এই লেয়ারগুলোকে আমরা নর্মাল লেয়ার করব। যদি এই লেয়ারগুলোকে নর্মাল লেয়ার করতে চাই, তখন এটাতে আমরা আবার গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। গ্রেডিয়েন্ট কালারটি কিভাবে অ্যাপ্লাই করে হয়তো আপনারা জানেন, তারপরেও আমি একটু শেয়ার করে যাচ্ছি। গ্রেডিয়েন্ট কালার দিলে আসলেই কোনো একটি অংশকে শাইনি করা যায়। একটি অবজেক্টকে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে অবজেক্টগুলি আমরা তৈরি করেছি, এই প্রত্যেকটা শেপ কিন্তু এক কালার। তো গ্রেডিয়েন্ট কালার যখন আমরা এখানে অ্যাপ্লাই করব, তখন এই শেপগুলার এক একটা অংশ এক একটা কালারে চলে আসবে এবং এক একটা রকমের লাইটিং ইফেক্ট দিবে। আমি যদি এইখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাই, তখন এইখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্টগুলি করা হয়ে গেছে। যেহেতু এই লেয়ারগুলিকে আমরা পেন টুল দ্বারা শেপ মোডে করেছি, শেপ মোডে যখন আপনি করবেন তখন কিন্তু এরকম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। আরও একটি কথা বলে রাখি, আপনি যখন পেন টুলে কাজ করবেন, আপনি শেপ মোডটাকে বন্ধ করে দিয়ে প্যাথ মোডে যখন কাজ করবেন, তখন আমরা একটি লেয়ারেই কিন্তু এটা পরিণত হবে। আপনি যে অংশটুকু মার্কিং করবেন সেই অংশটুকু একটি লেয়ার হয়ে যাবে। যদি আপনি শেপ অপশনটিকে অ্যানাবেল করে দেন, তখন আপনার এরকম আলাদা লেয়ার হয়ে যাবে। আমি আপনাদের জ্ঞাতার্থে এই বিষয়টুকু শেয়ার করে যাচ্ছি। আমি এখান থেকে পেন টুলটিকে আবারও সিলেক্ট করে নিলাম, জাস্ট পেন টুলটি সিলেক্ট করার পর এখানে দেখুন আমাদের পেন টুলের এখানে শেপ মোড দেওয়া আছে। আমি এখানে প্যাথ মোড দেব। সাপোজ আমি এখানে প্যাথ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন পেন টুল দ্বারা আমি এই অংশটুকু সিলেকশন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন, স্পষ্টভাবে হয়তো দেখতে পাচ্ছেন, ভিডিও রেকর্ডটা দেখলে আরও ক্লিয়ার দেখতে পাবেন। এইখানে এই অংশটুকু সিলেকশন করেছি। যেই অংশটুকু সিলেকশন করেছি এই অংশটুকু কিন্তু আমরা একটি শেপ তৈরি করতে পারি। এখানে একটি কালার আমরা ফিল করে দিতে পারি। তো ফিল করার জন্য আমাদের কোথাও যেতে হবে না, আমাদের পেন টুল সিলেক্ট করা আছে, এখানে মাউসে রাইট ক্লিক করে দিন। এইখানে মাউসে রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল এবং স্ট্রোক এখানে দেওয়া আছে। অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি পপ আপ উইন্ডো আমার এখানে চলে আসছে। এর মধ্যে আমরা এটাতে দেখতে পাচ্ছি ফিল, প্যাথ এবং স্ট্রোক প্যাথ। তো আমি ফিল করে যদি দেই, এই অংশটুকু আমি 100% ফিল করতে চাই, 100% এখানে কালারটি অ্যাপ্লাই করতে চাই। আমার এটা 100% ফিল হয়ে গেল। এটি কিন্তু একটি শেপ, বাট আমাদের কিন্তু আলাদা লেয়ার এখানে ক্রিয়েট হয়নি। একটি লেয়ারে কিন্তু এই অংশটুকু আমরা একটি শেপ তৈরি করেছি। এখন যদি আমি এই শেপটাকে অন্য জায়গায় মুভ করতে চাই, তাহলে পিছনে যে একটি পাখির ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড অংশটা এখান থেকে উঠে যাবে। তো এইভাবে আমরা করব না। আমরা যখন কোনো শেপ তৈরি করব, তখন আমরা অবশ্যই পেন টুলটিকে শেপ মোডে দিয়ে দেব। যখন কোনো শেপ তৈরি করব, আমরা অবশ্যই এটাকে শেপ মোডে দেব। আর যখন আমরা প্যাথ মোডে কাজ করব, আমি ধরুন এই পাখিটাকে একদম নিখুঁতভাবে এখান থেকে কপি করে নিতে চাই, তখন আমরা প্যাথ মোডে দিয়ে এটাকে কপি করে আমরা অন্য জায়গায় নিতে পারবো। বিষয়টা বোঝাতে পেরেছি কিনা জানি না। আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তো পাখিটাকে কপি করে আমি অন্য স্কাইয়ে নিতে পারবো। পাখিটা উড়ছে। আবার এটা কোনো মানুষের ফটো হতে পারতো। এই ফটোটাকে আমি এই দৃশ্যের মধ্যে আছে, এইখান থেকে আমি দৃশ্যটাকে রিমুভ করে দিয়ে অন্য একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারতাম, যেটা আমরা স্টুডিওতে দেখে থাকি, যে একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবিটিকে ওঠানো হলো, তারপর ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করা হলো। সাপোজ এখান থেকে আমি এই মডেলটাকে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে আমরা খুব সহজেই এটাকে সিলেকশন করতে পারবো। আমাদের কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক সিলেকশন টুল আছে, এবং আরও ফটোশপ সিসি 2021-এ যে আরও একটি টুল আছে, সেটা হলো অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা অনেকগুলো অবজেক্টের মধ্যে থেকে একটা অবজেক্টকে ইন্টিগ্রেট করতে পারি। তো যেহেতু আমি পেন টুল নিয়ে বিষয়টা আজকের ভিডিওতে আমরা আসছি, সেই ক্ষেত্রে পেন টুল বিষয়টি শেয়ার করব। আমি পেন টুল দিয়ে একটু দ্রুত এটাকে মার্কিং করার চেষ্টা করছি, হয়তো বা
সঠিকভাবে হবে না, নিখুঁতভাবে হবে না। আমি খুব দ্রুতই এভাবে চলে গেলাম। কোনো একটি ফটো, কোনো একটি অবজেক্টকে, কোনো একটি মডেলকে আপনি এভাবে কপি করতে পারবেন। নো সাউন্ড, আপনাকে পরে সময় দেওয়া হবে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি কিছু বলতে চান, আপনি এটাকে কোড করুন, আমি আপনাকে পরে জিজ্ঞাসা করব। এইভাবে মার্কিং করলাম। মার্কিং করার পর এই মার্কটা আমরা এখানে লাগিয়ে দেব। এখানে লাগিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এটাকে সিলেকশন করতে হবে। তো দুটিভাবে আমরা সিলেকশন করতে পারি। এখন যদি আমরা শর্টকাটে সিলেকশন করতে চাই, সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটনে প্রেস করতে হবে। আবার আমরা যদি ম্যানুয়ালি এটাকে সিলেকশন করতে চাই, তাহলে এখানে মাউসের রাইট ক্লিক করতে হবে। মাউসের রাইট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মেক সিলেকশন। মেক সিলেকশন যে অপশনটি আছে, এটাতে ক্লিক করলে এটা আপনি এখন এখানে আরেকটি পারমিশন দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে যে পপ আপ উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশটুকু সিলেকশন করা হবে তার মধ্যে আপনি কোনো ফেদার অ্যাড করতে চান কি না। আপনি যদি কোনো ফেদার অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে ফেদার রেডিয়াস কত পিক্সেল দিতে চান আপনি দিতে পারবেন। তো ফেদার রেডিয়াসটা আপনি কোথায় কিভাবে ইউজ করবেন বিষয়টি একটু ক্লিয়ার করি। যেমন আপনি কোনো পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করে আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, তখন এখানে আপনি ফেদার অ্যাড করতে পারেন। তো একটি পাসপোর্ট সাইজ ছবির জন্য আপনি 1 থেকে 1.5 পিক্সেল ফেদার রেডিয়াস ইউজ করবেন। কারণ এর বেশি ইউজ করতে পারেন, সেটা অনেকটা বেশি সফট হয়ে যাবে। তো আমরা যখন পাসপোর্ট সাইজ কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম ফেদার রেডিয়াস আমরা ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা 1 থেকে 2 এর মধ্যে, তবে 1.5 1.2 এরকম দেওয়াই বেটার। তারপর আমরা 3R 4R 5R, আসলে এখন বুঝতেই পাচ্ছেন আপনার ছবিটা বা আপনার অবজেক্টটা যতটা হাই কোয়ালিটির, যতটা বড় হবে, সেই ক্ষেত্রে আপনি ফেদার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন। আর যখন স্মল কোনো ফটো, তখন আপনি বুঝতেই পাচ্ছেন ফেদার রেডিয়াস আমাদের কম দিতে হবে। এখন এই ছবিটা আসলে আমার একটি হাই রেজুলেশনের ছবি। এখানে আমি ফেদার রেডিয়াস 3-4 পর্যন্ত ব্যবহার করতে পারবো। সাপোজ আমি এখানে 4 দিয়ে দিলাম, 4 ফেদার রেডিয়াস 4 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সিলেকশনটুকু কিন্তু চলে আসছে। তো এখন যদি আমরা ব্যাগ স্পেস বাটনে প্রেস করি, তাহলে এখানে একটি কালার চলে আসবে। আমরা এটাকে আনলক করে দেব। আমাদের লেয়ারটি কিন্তু লক করা আছে। যখন আমরা কোনো কিছু রিমুভ করব, তখন আমাদের লেয়ারের লকটিকে আনলক করে নেব। আমরা লকের মধ্যে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে আবার আপনাকে ওকে করতে হবে। আপনি যদি কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে এখানে ডাবল ক্লিক করেন, তাহলে লকটি আনলক হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন আমার লকটি আনলক হয়ে গেছে। আবার লকটিকে আমি ফিরিয়ে নিলাম। ফিরিয়ে নেওয়ার পর এখন জাস্ট এখানে মাউস দ্বারা ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে এখানে একটি ডায়লগ বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে ওকে করতে হবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যদি কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে লকের মধ্যে ডাবল ক্লিক করেন, তাহলে লকটি আনলক হয়ে যাবে। এই পারমিশনটা আপনাকে আর দিতে হবে না। এখন লকটিকে আমি আনলক করে দিয়েছি। এখন যদি কিবোর্ড থেকে আমি ব্যাক স্পেস বাটন বা ডিলিট বাটনে প্রেস করি, সেই ক্ষেত্রে এই ছবিটা রিমুভ হয়ে যাবে। সাপোজ আপনারা দেখতে পেলেন ছবিটা রিমুভ হয়ে গেছে। আমার তো এই এই অবজেক্টটিকে ঠিক রাখতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমি এটাকে ফিরিয়ে নিলাম। এই যে সিলেকশনটা, আপনারা ক্যানভাসের ভিতরে যে সিলেকশনটা দেখতে পাচ্ছেন, এই সিলেকশনটা এই অবজেক্টটাকে ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ইন্ডিকেট করে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করতে হবে। তো এখন আমরা পেন টুল দিয়ে এই অংশটুকু সিলেকশন করেছি। এখন এটাকে আমরা ইনভার্ট করতে চাই। তো এটাকে ইনভার্ট করার জন্য এই সিলেকশনটুকু ডিসিলেকশন করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে কিবোর্ডের যে আই বাটন আছে, আই বাটনে প্রেস করলে এই অবজেক্টটা ডিসিলেক্ট হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে আই বাটনে প্রেস করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে সিলেকশন হয়ে গেছে। আমি যদি ডিলিট বাটন অথবা ব্যাক স্পেস বাটনে প্রেস করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। এখন এই যে সিলেকশনটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সিলেকশনটাকে আমরা উঠিয়ে দেব। কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল বাটন চেপে ধরে ডি বাটনে প্রেস করব। কন্ট্রোল ডি বাটনে প্রেস করে আমরা সিলেকশনটাকে উঠিয়ে দেব। এখন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড নেব। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম। নেওয়ার পর আমি মডেলটিকে এই ব্যাকগ্রাউন্ডে বসাবো।
এখন আমি এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি, কারণ এই ছবিটিকে ওখানে নেওয়ার জন্য দুটি প্রসেস আমাদের কাছে আছে। এক হলো এটাকে আমরা কপি করে নিতে পারি, দুই মুভ টুল দ্বারা এটাকে আমরা মুভ করে নিতে পারি। তো দুটি প্রসেসই আমি শেয়ার করছি। আমি এখান থেকে মুভ টুলটিকে সিলেক্ট করে নিলাম। মুভ টুলটিকে সিলেক্ট করার পর আমরা এই অবজেক্টটাকে ধরবো। আমি কিন্তু মাউস ড্র্যাগ করেছি, মাউস চেপে ধরেছি, ধরার পর আমি এখানে নিলাম, এখানে ছেড়ে দিলাম। দেখুন আমাদের মডেলটা এখানে চলে আসছে। আবার আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকেও মডেলের এই ক্যানভাসে নিতে পারি। আমি একটু পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। আমার এখানে ব্যাকগ্রাউন্ড আছে আর এখানে আমার মডেলটি আছে। আমি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডটাকে ওখানে নিতে পারি, শুধু মডেলটাকেই যে এখানে আনতে হবে তা কিন্তু নয়। আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু মডেলের কাছে নিতে পারি। আমাদের মুভ টুল সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, এটা হলো আমাদের মডেলের লেয়ার। আমি এখানে ছেড়ে দিলাম। দেখুন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে। আসার পর ব্যাকগ্রাউন্ডটা এই মডেলের উপরে বসে গেল। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নেওয়ার জন্য দুটি উপায় অবলম্বন করতে পারি। সেটা হলো শর্টকাটে যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে মডেলের পিছনে দিতে চান, তাহলে এইখানে লেয়ার প্যানেলে দেখুন এইখানে এই ব্যাকগ্রাউন্ডটি উপরে দেওয়া আছে, মডেলটি নিচে পড়ে গেছে। আমরা মাউস দ্বারা ড্র্যাগ করে এটাকে উপরে উঠিয়ে দিলাম, মডেলটি উপরে চলে আসবে। দেখুন আবার উপরেরটাকেও আমরা নিচে নিয়ে ছাড়তে পারি। তো এখন আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারে মার্ক করা আছে, ব্যাকগ্রাউন্ডটি উপরে আছে, এটাকে আমি নিচে নেব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি ইন্ট থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা নিচে চলে যাবে। এটা হলো শর্টকাট। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু রিসাইজ করা প্রয়োজন। ব্যাকগ্রাউন্ডটাকে রিসাইজ করার জন্য আপনারা জানেন এরকম কোনো ক্যানভাসের মধ্যে যখন আমরা রিসাইজ করি তখন এগুলোকে ট্রান্সফর্ম করতে হয়। ট্রান্সফর্ম করার জন্য আমরা শর্টকাটেই করতে পারি। শর্টকাটে করার জন্য কন্ট্রোল টি বাটন। একটি বিষয় মনে রাখবেন, যদি কোনো লেয়ার লক করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কন্ট্রোল টি বাটনে ট্রান্সফর্ম করতে পারবেন না। কোনো একটি ইমেজ, কোনো একটি ফটো যদি লক করা থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কন্ট্রোল টি বাটনে ট্রান্সফর্ম করতে পারবেন না। সব ক্ষেত্রেই যে কন্ট্রোল টি বাটনে ট্রান্সফর্ম হবে তা কিন্তু নয়। এখন আমি এটাকে মাউস দ্বারা ড্র্যাগ করে যে কোনো একটি কর্নার থেকে ধরে এটাকে ফিল আপ করে দিলাম। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে মডেলটিকে আমরা কিন্তু দুইভাবে এখানে নিতে পারি। এক হলো মুভ টুল দ্বারা ধরে, অন্যটা আমরা এখনও দেখে নিই। অন্যটা দেখব কিভাবে। আমি মুভ টুল নেব না, আমার মুভ টুল কাজ করছে না বা মুভ টুল আমি নিচ্ছি না, আমার এখানে প্যান টুল সিলেক্ট করা আছে বা অন্য কোনো একটি টুল সিলেক্ট করা আছে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমার মডেলের মধ্যে নিতে চাই, এই মডেলে ব্যাকগ্রাউন্ডটাকে নেব। তো সেই ক্ষেত্রে প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের কপি করতে হবে। আমরা কিবোর্ড দ্বারা শর্টকাটে কপি করতে পারি। তো কপি করার জন্য কোন অংশটুকু কপি করব? এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে তো অনেক বিশাল একটা ব্যাকগ্রাউন্ড, অনেক বড় একটি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোন অংশটুকু আমরা কপি করব? এটা তো একটা বিষয় আছে, তাই না? এটা তো ফটোশপ নিজে থেকে আমার মনের বিষয়টা জানতে পারবে না। তখন যে অংশটুকু আমরা কপি করব সেই অংশটুকু আমাদের সিলেকশন করতে হবে। আমি যদি এখান থেকে রেক্টেঙ্গল টুল দ্বারা এই অংশটুকু কপি করি, যে অংশটুকু মার্ক করেছি এই অংশটুকু কপি করি, তাহলে যে অংশটুকু কপি করবেন সেটাকে মার্ক করতে হবে, সেটাকে সিলেকশন করতে হবে। আপনি যদি সম্পূর্ণটাকে কপি করতে চান তো যে বিষয়টা এটা হলো, যে অংশটুকু মার্কিং করেছি এই অংশটুকু কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটনে প্রেস করব। কন্ট্রোল সি বাটনে প্রেস করে যদি এখন এখানে এটাকে কপি করেছি এখানে পেস্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল ভি বাটনে প্রেস করব, ভেজিটেবলের ভি। এই অংশটুকুই এখানে কপি হয়ে চলে আসছে। আমি পূর্বের অবস্থায় ফিরে গেলাম, আমি সিলেকশনটাকে উঠিয়ে দিলাম। আমি চাই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে নেব। তো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়ার জন্য আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করব কন্ট্রোল এ বাটনে। কন্ট্রোল এ বাটনে সিলেকশন করার পর এখন আমি কপি করব কন্ট্রোল সি বাটনে কপি করে নিলাম। এখন এখানে পেস্ট করব কন্ট্রোল ভি বাটনে। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমার চলে আসলো। এখন কিন্তু মুভ টুল দ্বারা আমরা এটাকে মুভ করে নিই। তো এইভাবে আমরা কিন্তু মুভ করে থাকি। কন্ট্রোল টি, রিসাইজ, প্রেস এন্টার। আমি ট্রান্সফর্মটাকে উঠিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামিয়ে দিলাম। এখন দেখুন আমরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু লক করা। তো লক করা কোনো ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম হয় না। আমরা ব্যাকগ্রাউন্ড করা লেয়ারকে আমরা ট্রান্সফর্ম করা শিখব। তো এই লেয়ারটিকে যদি আমি ট্রান্সফর্ম করতে চাই তাহলে প্রথমে আমাকে সিলেকশন করতে হবে। সম্পূর্ণ লেয়ারটি আমাদের সিলেকশন করতে হবে, কারণ এখানে লক করা আছে।
যদি আমি লকটিকে উঠিয়ে দেই তাহলে খুব সহজে ট্রান্সফর্ম করতে পারবো। কন্ট্রোল টি, ট্রান্সফর্ম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি উঠিয়ে দিলাম, ব্যাক স্পেস আমি আন্ডো করে লকটাকে ফিরিয়ে নিলাম। ফেরানোর পর এখন লক থাকা অবস্থায় আমরা কি করে ট্রান্সফর্ম করব, সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ অংশটুকু সিলেকশন করব, কন্ট্রোল এ বাটন দিয়ে সম্পূর্ণ অংশটুকু সিলেকশন করে দিলাম, তারপর কন্ট্রোল টি। এখন কিন্তু ট্রান্সফর্ম হবে। এছাড়া যদি আমরা সিলেকশন না করে এটাকে ট্রান্সফর্ম করতে চাই, কন্ট্রোল টি বাটনে প্রেস করছি, কন্ট্রোল টি বাটনে আমি বারবার প্রেস করে যাচ্ছি, কোনোভাবেই এটা ট্রান্সফর্ম হচ্ছে না। তো যখন কোনো একটি ইমেজ লক করা থাকবে তখন আমরা সম্পূর্ণ অংশটুকু সিলেকশন করে ট্রান্সফর্ম করে নেব। যে বিষয়টা বলতেছিলাম, আমরা পেন টুলের অন্য বিষয়গুলো দেখব। তো তার আগে আমি সিলেবাসটিকে একটু দেখে নেই। আচ্ছা, পেন টুলের প্যাথ মোড এবং শেপ মোড দুটি বিষয়ে একটু আলোচনা আমরা করেছি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসে আছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল ছাড়াও আমরা কিন্তু আরও টুল দেখতে পাই। একটু লাইনে থাকবেন। আচ্ছা, ওকে, আমার প্রবলেম সমাধান হয়ে গেছে। আমি যে কথাটি বলতেছিলাম, আসলে ওটাতে আমরা দেখতে পাচ্ছিলাম কুইক সিলেকশন টুল এবং কি ছিল এখানে, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক সিলেকশন টুল, দুটি টুল ছিল। তো আমরা ফটোশপ সিসি 2021-এ আরও একটি টুল দেখতে পাই, সেটা হলো অবজেক্ট সিলেকশন টুল। তো এই বিষয়গুলো নিয়ে এর আগে আলোচনা করা হয়েছে, তারপরেও আমি খুব সামান্য বিষয় শেয়ার করব। আমি এটাকে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। এখন এইখানে আমরা যদি অবজেক্ট সিলেকশন টুল দ্বারা এই অবজেক্টটাকে সিলেকশন করতে চাই, আমি অবজেক্ট সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নিলাম। অবজেক্ট সিলেকশন টুল কিভাবে ব্যবহার করতে হয় আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন। যে অংশটুকুর মধ্যে আমরা অবজেক্ট সিলেকশনটুকু অ্যাপ্লাই করব, সেটাকে আমাদের এভাবে মার্কিং করতে হবে। ধরুন আমি সম্পূর্ণ ছবিতেই করতে চাই, সেই ক্ষেত্রে সম্পূর্ণ ছবি এভাবে মার্কিং করে জাস্ট আমরা ছেড়ে দেব। ছাড়ার পর আসলে ফটোশপ অটোমেটিক্যালি এখানে অবজেক্ট কোনটা এটাকে এসে মার্কিং করে নেবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা পেন টুলে অনেকটা সময় ধরে সিলেকশন করেছিলাম, আমরা কিন্তু অবজেক্ট সিলেকশন টুল দ্বারা এটা চোখের পলকেই সিলেকশন করে নিতে পেরেছি। এভাবে আমরা রিমুভ করতে পারি। আবার কুইক সিলেকশন টুল আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে সিলেকশনটাকে উঠিয়ে দিলাম। আমি অন্য একটি মডেল নিচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ড যেহেতু এক কালার সেই ক্ষেত্রে একটু ঝামেলা করছে। আমি অন্য আরেকটি মডেল এখানে ওপেন করে নিলাম। তো কুইক সিলেকশন টুল দ্বারা ব্যাকগ্রাউন্ডটিকে আমি সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নিয়েছি। আবার উপরে একটু অপশন আছে প্লাস মাইনাস, প্লাস এবং মাইনাস। এখন আমার প্লাস করা আছে, যার ফলে এখন মাউস দিয়ে যদি আমি ড্র্যাগ করি তাহলে এটা প্লাস হবে। এখন সিলেকশনটা সে শুধু বাড়তেই করবে। এভাবে সিলেকশন করলাম। তো এইভাবে সিলেকশন আমি করেছি, বাট সিলেকশন কিন্তু অ্যাকুরেট হয়নি। কিভাবে দেখুন অ্যাকুরেট হয়নি, আমার সিলেকশন কিন্তু এখানে তার ওন্নাটা সহ কিন্তু সিলেকশন করে নিয়েছে। কথা ছিল এই ব্যাকগ্রাউন্ড বরাবর এখান দিয়ে সিলেকশন করবে, এটা সিলেকশন হয়নি। এখন এই অংশটুকু আমাদের ডিসিলেক্ট করতে হবে, এটাকে মাইনাস করতে হবে। আমি এখান থেকে মাইনাস আইকনে ক্লিক করে দিলাম। মাইনাস আইকনে ক্লিক করে এখন যদি মাউস দ্বারা ড্র্যাগ করে এদিকে নেই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, সিলেকশনটা এদিকে সরে যাচ্ছে, এদিকে সরে গেল। এবং এদিকেও কিছুটা সমস্যা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে মাইনাস করে যাব। আবার এখানে বাড়তি চলে গেল, বাইরে চলে গেল, তখন আমরা এটাকে প্লাস করব। আবার কিবোর্ডের মধ্যে কিন্তু শর্টকাট বাটন দেওয়া আছে, অল্ট এবং শিফট বাটন। আমি যদি শিফট বাটনে চেপে ধরি এটা অটোমেটিকলি প্লাস আইকন ধারণ করবে, আমি যদি অল্ট বাটনে চেপে ধরি তাহলে মাইনাস আইকন ধারণ করবে। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেব। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। তো এইভাবে আমরা এই বিষয়গুলি ব্যবহার করে থাকি। তো আমি আজকের ক্লাসটি আর দীর্ঘায়ু করব না। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, যেহেতু ক্লাসটি এতক্ষণ আমি একাধারেই নিয়েছি, অনেকে প্রশ্ন করতে চেয়েছিলেন। হ্যালো,
ভাইয়া আরে শুনেন ভাই আপনার কি মাথা ওই নষ্ট যে হয়ে গেছে? আমি যখন বলেছি শেপ আমি আপনাকে সময় দেব, আমি বলেছি আমি আপনাকে সময় দেব, তারপরে দেখেন আপনি প্রশ্ন করতে পারেন। আমি ক্লাসটা শেষ করি। ধন্যবাদ। কিছু মনে করবেন না। আমি প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হাদানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তীতে থাকছে আমাদের আজকের যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনার উপরে আমরা কিছু প্রশ্ন উত্তর পড়ব এবং অনেকেই এই বিষয়গুলো নিয়ে প্রবলেমে পড়তে পারে, যার ফলে এখন আমি আপনাদের প্রবলেমগুলা সমাধান করার চেষ্টা করব এবং আপনাদের প্রশ্নগুলির উত্তর দেব।